যেহেতু আমি সাংবাদিক বলে তোমাকে সোজা সাপটা বলতে পারছি, পলিটিশিয়ান হলে তো বলতে পারতাম না। আমার তো মনে হয় আমরা উত্তরপ্রদেশে বুলডোজার বাবা দেখেছি, আমরা আসামে বুলডোজার মামা দেখেছি, পশ্চিমবঙ্গের মাটিতে বুলডোজার দাদা দেখবো স্বপ্ন দেখেছিলাম। সেটা যে বাস্তবে হচ্ছে, এটা প্রচন্ড ভালো লাগছে, অত্যন্ত আনন্দ লাগছে। বাংলাদেশে যেমন মোল্লারা মিছিল করছে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখতে হবে, বিজেপি সরকার চলবে না। আমার এই বাংলাদেশের কমেডিয়ান গুলোর সঙ্গে কল্যাণ আর মদনকে কোনো তফাৎ দেখতে পাই না আমি। যে প্রত্যেক পার্টি অফিসে লিস্ট হয়ে গিয়েছিল যে বিজেপির কোন কোন নেতাকে খুন করা হবে, কোন কোন নেতাকে পাড়াছাড়া করা হবে, কোন কোন নেতাকে বাড়িঘর করা হবে। এমনকি পার্টি অফিসে এটাও লিস্ট হয়েছিল বিজেপির কোন কোন নেত্রীকে তুলে আনা হবে। 26-এ যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল জিততো না, তাহলে বিজেপির 500 থেকে 1000 জন কর্মী খুন হয়ে যেত। শুধু চুরি দুর্নীতিই নয়, এই যে পোস্টাল ব্যালটের নামে পুলিশ কর্মীদের যে ভোট দিতে দেওয়া হয়নি, এটাও কিন্তু ওয়েলফেয়ারের নামে ইনিই করতেন। গোটা কলকাতার পুলিশ সিস্টেম এবং রাজ্যের পুলিশ সিস্টেম সবাই জানে যে শান্তনুবাবু কি করে গেছেন। কাউকে পোস্টাল ব্যালটে ভোট দিতে দেননি, পুলিশ কর্মীদের একটা বিক্ষোভ ছিলই। তার তো জেলে যাওয়ারই কথা। অ্যাকচুয়ালি শান্তনু মতন পুলিশ অফিসাররা কিন্তু একটা শুধুমাত্র উদাহরণ মাত্র। এরকম আরো অনেকেই আছেন যারা জেলে যাবেন, যারা গ্রেপ্তার হবেন, যারা দুর্নীতি করেছেন এবং তৃণমূলকে দুর্নীতি করতে সাহায্য করেছেন। এটা একটা উদাহরণ মাত্র। এরকম আরো অনেকে আছেন যারা জেলে যাবেন। কোথাও গিয়ে পক্ষান্তরে রাজীব কুমারের গ্রেফতারির কথা ইঙ্গিত। দেখুন, উনি তখন সাংসদ হয়ে গেছেন, ফলে ওনার ব্যাপারটা আমি বলতে পারবো না। কিন্তু উনিও তো সারদাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, সেটা তো কুণাল ঘোষ নিজে বলে গেছে। কুণাল ঘোষ তো নিজে বলেছে যে সারদাকাণ্ডের সঙ্গে সবচেয়ে বেশি জড়িত আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। বলে সারদাকাণ্ডে যে তৃণমূল জড়িত আছে, মমতা বন্দ্যোপাধ্যায় জড়িত আছে, সেটা তো কুণাল ঘোষ বলেছে, আমাদেরকে নতুন করে কিছু বলতে হচ্ছে না। হত্যাকাণ্ডের ফাইল কি আপনারা আবার খুলবেন? এটা তো সিনিয়র লিডারদের ব্যাপার। এটা আমাদের দল কি সিদ্ধান্ত নেবে, বা সবচেয়ে বড় কথা রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেবে, সেটা তাদের ব্যাপার। এটা বলার যোগ্যতা আমার নেই। আমরা একটা প্রশ্ন করব, এই যে ইডির এই পদক্ষেপ কি শুধুই তোলাবাজি সিন্ডিকেট তদন্ত, নাকি এর পেছনে আরো বড় কোনো চক্রের ইঙ্গিত রয়েছে? দেখো, এগুলো তো নতুন করে কিছু নয়। এমন নয় যে সরকার এসেছে বলে কিছু। সুজিত বসু গ্রেপ্তার হয়েছে, সুজিত নামে তো ভোটের আগেও পর্যন্ত অভিযোগ ছিল। গত 2-3 বছর ধরে সুজিত বসুকে নিয়ে চলছে। 16টা পুরসভায় কেলেঙ্কারি করেছে। এর সঙ্গে ভোটের জেতা বা নতুন সরকার হওয়ার কোনো সম্পর্ক নেই। সুজিত বসু মিউনিসিপাল কাণ্ডে জড়িত, 16টা পুরসভায় তার চাকরি দুর্নীতিকারী তার নাম এসছে, তিনি গ্রেপ্তার হয়েছেন। এর সঙ্গে নতুন সরকার এসছে বা তার কোনো ইয়ে নেই। শান্তনুর বিরুদ্ধে প্রচুর অভিযোগ, প্রচুর। সরকার চেঞ্জ হয়েছে, পুলিশ নিজের মতন কাজ করছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে ইডির এই পদক্ষেপ একদিকে খাস কালীঘাটের ঘনিষ্ঠ তকমা কি এই মামলাকে আরো রাজনৈতিকভাবে স্পর্শকাতর করে তুলছে? দেখো, এই সমস্ত পুলিশ অফিসার শুধু চুরি দুর্নীতি করেছে বা পোস্টাল ব্যালটে ভোট দিতে দেয়নি, এগুলো হচ্ছে বড় কথা। হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সিস্টেমটাকে সবচেয়ে বেশি দুর্নাম করে দিয়েছেন। সবাই জানে যে উনি কালীঘাট থানার ওসি ছিলেন, যতগুলো প্রমোশন হয়েছে ওই কালীঘাটের চেয়ারেই বসে আছেন। এগুলো পুলিশ সিস্টেমের পক্ষে অত্যন্ত লজ্জার বিষয়। যে একটা পুলিশ সিস্টেমকে মানুষকে আমি বোঝাচ্ছি, দেখো ভাই, আমার একটা চামচা কালীঘাটে বসিয়ে রেখে দিয়েছি, সে আমারই চামচাগিরি করবে। মানুষ বলুক, যা বলুক, বিরোধী দলের নেতারা বলুক, যারা যাই খুশি বলুক, আমি শুনবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইগো এবং পুলিশকে এভাবে নির্লজ্জের মতন ব্যবহার করাটা, রাজ্যের পুলিশি যে সিস্টেম, পুলিশের কোনো মান সম্মান নেই। রাজ্যের পুলিশি সিস্টেমকে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে দিয়েছেন, বদনামের বদনামের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছেন। ফলে এই গ্রেপ্তারটা একটা বড় উদাহরণ যে এই যে পুলিশের সিস্টেম, যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে চটিচাটা করে দিয়েছিলেন, সেট সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে, ভেঙে আসতে হবে। এটা একটা বড় উদাহরণ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে চ্যালেঞ্জ নিয়ে পুলিশকে বদনাম করেছেন। দেখো ভাই, তোদেরকে বদনাম করছি, কালীঘাট থেকে ওই বসে থাকবে, ওই চটি ছেড়ে চলবে। এই যে পুলিশকে বদনাম করা, এটা তো একটা উদাহরণ মাত্র। এরকম আরো কয়েকজনের জেলে যাওয়া উচিত, শুধু শান্তনু একা নয়। আরো কয়েকজনকে জেলে গেলে তবে পুলিশ একটা বার্তা যাবে যে ভাই, এই রকমের সিস্টেম আর চলবে না। পুলিশকে নিজের কাজ করতে হবে, পুলিশকে মানুষের জন্য কাজ করতে হবে। পুলিশ একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করবে, মানুষ জানবে, সবাই জানবে, এটা হতে পারে না। তনুজ সিনহা বিশ্বাসের নাম এলো, এরপরে কি আরো প্রভাবশালী কারো নাম আসতে চলেছে আগামীতে? আরো অনেকের নাম আছে বলে আমি জানি, এটা আমাদের সিনিয়র লিডাররা বলতে পারবেন, বা যারা পুলিশ বিভাগটা আগে দেখতেন, আইপিএস যারা আছেন, তারা বলতে পারবেন। সিনহা বিশ্বাস কি মানবদা কোথাও কি একা কাজ করতেন বলে আপনি মনে করছেন, না তার পেছনে আরো প্রভাবশালী শক্তি? আমি এই নিয়ে কিছু বলতে চাই না। বললাম, আমার সিনিয়র লিডাররা আছেন, প্রাক্তন আইপিএসরা আছেন, আমাদের দলেও কজন আইপিএস আছেন, তারা আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন। এটা বলার যোগ্যতা আমার নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, কোট আনকোট আমি বলছি, দুজন আইপিএস কে জেলে ঢুকিয়েছিলাম, রেকর্ড মনে রাখবেন। শুভেন্দুর পুলিশকে চরম হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সাংসদ বলছেন, আগে যেমন বুদ্ধদেব ভট্টাচার্যের ঘুম ভাঙিয়ে দিয়েছিলাম, এবার এদেরও ঘুম ভাঙাবো, লড়াই এবার আরো বড় জায়গায় যাবে। কি বলবেন?
এটা কটার পর বলেছে? মানে যদি সকালের দিকে বলে তাহলে তো একটা জবাব দেওয়া যাবে, আর যদি সন্ধ্যে 6টার পরে বলে তাহলে তার জবাব দেওয়ার কোনো অর্থ হয় না। আচ্ছা, কল্যাণ, মদন, এদের কোনো প্রশ্নের জবাব দিতে হয় বলুন তো? যাদের নিজেদের কোনো ইয়ে নেই, হাইসিয়ত নেই, কি জবাব দেবো এদের? এরা তো কমেডিয়ান। বাংলাদেশে যেমন বাংলাদেশে যেমন মোল্লারা মিছিল করছে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখতে হবে, বিজেপি সরকার চলবে না, আমার এই বাংলাদেশের কমেডিয়ান গুলোর সঙ্গে কল্যাণ আর মদনকে কোনো তফাৎ দেখতে পাই না আমি। প্রশ্ন করব মানবদা, এই যে এদিন এজলাসে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একদম ভোট পরবর্তী হিংসার তিনি নাকি লড়াই চালিয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে চোর স্লোগান এবং ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন উনি প্রতিহিংসা পরায়ণ, ওর মনে হিংসা আর ঘৃণা, দেখবেন আমাকে পর্যন্ত পিটিয়ে দিয়েছে। গত ৪৫ বছরে হাইকোর্টে এমন রাজনৈতিক সংস্কৃতি আমি দেখি। আমি বারবার বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নির্লজ্জ রাজনীতিবিদ আগে কোনোদিন আসেনি। 15 বছর উনি মুখ্যমন্ত্রী ছিলেন, শ্রদ্ধা জানিয়েই বলছি, এরকম নির্লজ্জ রাজনীতিবিদ কখনো আসেননি। 2021-এ 2024-এ তৃণমূল যা ঘটনা ঘটিয়েছে, তারপরে পোস্টপোল ভায়োলেন্স মানে ভোট পরবর্তী হিংসার কথা তৃণমূল বলে কি করে? এবার তো ভোট হয়েছে, একটা লাশ পড়েনি। ভোটের পর দেখা যাচ্ছে শাসক দলের 4জন নেতাকর্মী খুন হয়ে গেছেন। আমাদের বিরোধী দলনেতার এখন যিনি মুখ্যমন্ত্রী তার আত্মসহায়ক খুন হয়ে গেলেন। 2021-এ যা ঘটনা ঘটেছে, আর 2026-এ মমতার তৃণমূল ঘটলে যা ঘটনা ঘটতো, সেটা তৃণমূলের মুখপাত্র এখন বলছে। আপনি রিজু দত্তের কথা শুনবেন, কি বলছে সে? যে প্রত্যেক পার্টি অফিসে লিস্ট হয়ে গিয়েছিল যে বিজেপির কোন কোন নেতাকে খুন করা হবে, কোন কোন নেতাকে পাড়াছাড়া করা হবে, কোন কোন নেতাকে বাড়িঘর করা হবে। এমনকি পার্টি অফিসে এটাও লিস্ট হয়েছিল বিজেপির কোন কোন নেত্রীকে তুলে আনা হবে। 26-এ যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল জিততো না, তাহলে বিজেপির 500 থেকে 1000 জন কর্মী খুন হয়ে যেত। বিজেপি সরকারে এসছে আমাদের যিনি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং এখন যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার শান্তির বার্তা দিয়েছেন। একবার যদি তারা শান্তির বার্তা না দিতেন, তাহলে তৃণমূলের কি অবস্থা হতো সেটা মমতার তৃণমূল বুঝতে পারছে না। 21-এর ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে অন্তত পোস্টপোল ভায়োলেন্সের কথা মানায় না। এখানে কিছুই হয়নি, কিচ্ছু হয়নি গোটা রাজ্য জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শুধু তৃণমূলের কয়েকটা নেতার পার্টি অফিসে তালা দেওয়া হয়েছিল, সেগুলোও তার পরদিন খোলা হয়েছে, এর বাইরে কিচ্ছু হয়নি পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন এটা উত্তরপ্রদেশ নয়, এখানে ভোট। উত্তরপ্রদেশ নয় তো, উত্তরপ্রদেশ এতটা এগিয়ে গেছে, পশ্চিমবঙ্গকে সেই জায়গা আনতে এখন 5 বছর মিনিমাম সময় লাগবে। নতুন রাজ্য সরকার গঠন হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গকে যদি গুজরাট বা উত্তরপ্রদেশ করতে হয় না, মিনিমাম 5টা বছর তো এই নোংরা পরিষ্কার করতেই লাগবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে নোংরাগুলো করে দিয়ে গেছে, 5টা বছর শুধু নোংরা পরিষ্কার করতে লাগবে, তারপরে তো উন্নয়নের লক্ষ্যে যাত্রা। আপাতত তোলাবাজি বন্ধ করা হচ্ছে, কাটমানি বন্ধ করা হচ্ছে, বেআইনি বালিখাত বন্ধ করা হচ্ছে, বেআইনি বেআইনি কয়লা খাদান বন্ধ করা হচ্ছে, আপাতত নোংরা পরিষ্কার হচ্ছে। আমি জানি না, যেহেতু আমি সাংবাদিক বলে তোমাকে সোজা সাপটা বলতে পারছি, পলিটিশিয়ান হলে এত বলতে পারতাম না। আমার তো মনে হয় 2-3 বছর লাগবে শুধু নোংরা পরিষ্কার করতে, তারপরে তো উন্নয়নের লক্ষ্যে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা এখানে আলোচনা করতে চাই না, পুলিশকে নির্দেশ দিন, পুলিশ এফআইআর নিচ্ছে না, আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে, ধর্ষণ খুনের হুমকি দেওয়া হয়েছে। তিনি আদালতে সওয়াল করেন মানুষ আতঙ্কে অফিসে যেতে পারছেন না, মাছের বাজার মাংসের বাজার ভেঙে দেওয়া হচ্ছে, আমাকে বাড়ি থেকে বেরিয়ে পুলিশের কাছে যেতে দেওয়া হচ্ছে। বার কাউন্সিল চিন্তা ভাবনা করছে যে আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালতে সওয়াল করার অধিকার যোগ্যতা আছে কিনা, আদৌ তার যোগ্যতা আছে কিনা, যে এটা রিনিউ করতে হয় সেটা আদৌ তার রিনিউ করা আছে কিনা, তিনি কোর্টে গিয়ে সওয়াল করতে পারেন কিনা সেটা বার কাউন্সিল খতিয়ে দেখছে এখন। আদৌ তার যোগ্যতা আছে তো কোর্টে দাঁড়িয়ে সওয়াল করার, সেটা আগে দেখতে হবে। আর এই যে বললাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে পোস্টপোল ভায়োলেন্সের কথা মানায় না। তৃণমূল যা করে গেছে 2021-এ, তারপর আর তাদের মুখে মানে লজ্জা থাকলে তারা পোস্টপোল ভায়োলেন্সের কথা বলতো না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 1985 সাল থেকে তিনি বার কাউন্সিলের মেম্বার, কি বলবেন? আমি জানি না, এটা বার কাউন্সিল খতিয়ে দেখছে। আদৌ তার হাইকোর্টে গিয়ে সওয়াল করার যোগ্যতা আছে কিনা সেটা বার কাউন্সিল ঠিক করবে, এটা আমার জানা নেই। আমি আরেকটা প্রশ্ন করব আপনাকে, তিলজলায় একদম রীতিমতো বেআইনি কারখানা ভাঙতে আনা হলো বুলডোজার, এবার কি তাহলে বুলডোজার রাজ চালু হলো বাংলা? দারুণ লাগছে। আমরা উত্তরপ্রদেশে বুলডোজার বাবা দেখেছি, আমরা আসামে বুলডোজার মামা দেখেছি, পশ্চিমবঙ্গের মাটিতে বুলডোজার দাদা দেখবো স্বপ্ন দেখেছিলাম, সেটা যে বাস্তবে হচ্ছে, এটা প্রচন্ড ভালো লাগছে, অত্যন্ত আনন্দ লাগছে। দুটো প্রশ্ন আপনার কাছে একদমই। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সওয়াল করছেন যে এই যে উত্তরবঙ্গের কথা তিনি বলছেন এবং বলছেন আমরা এখানে আলোচনা করতে চাই না, মানে রীতিমতো পুলিশের বিষয় হচ্ছে। আরো একটা বিষয় আমি বলবো যে হেলমেট ছাড়া বাইক চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলেছে পশ্চিমবঙ্গ পুলিশ। নতুন সরকারের নির্দেশে পুলিশকে বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে। এবার কি তাহলে রাজাবাজার, পার্ক সার্কাস, মল্লিক বাজার এবং এই সমস্ত জায়গাতেও কি ধরপাকড় শুরু হবে মানব? দেখো, ধরপাকড় হচ্ছে বড় কথা, হচ্ছে মানুষের নিরাপত্তা। এখানে কোনো ধর্মের ব্যাপার নয়। একটা ধর্মের মানুষকে হেলমেটে ছাড় দেওয়া হবে, আরেকটা মানুষের ধর্মকে ধর্ম বলে, হিন্দু ধর্ম বলে হেলমেট ধরা হবে, এটা তো হতে পারে না। এটা তো মানুষের নিরাপত্তার প্রশ্ন, এখানে ধর্ম আসার কথাই নয়। একটা হিন্দুর জীবনও ইম্পর্টেন্ট, একটা মুসলিম জীবনও ইম্পর্টেন্ট। তাহলে মুসলিমরা শুধু দাপট দেখানোর জন্য পুলিশের সামনে ঘুরে বেড়াবে বিনা হেলমেটে, তো হতে পারে না। শেষ দুটো প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে এদিন যে একদিন হাইকোর্টকে মানি না বলেছিলেন, সেই হাইকোর্টে আসতে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কি বলবো, ঠিক জাস্ট
আমি ওনাকে নিয়ে আর কিছু বলতে চাই না। ওই যে বললাম 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন ওনাকে সম্মান দেখাতে হবে। একজন মহিলা, তাই সম্মান দেখানো হচ্ছে। কিন্তু আদৌ ওই চেয়ারে তার বসার যোগ্যতা আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে আমি তার মনে করি না যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে বসার কোনো যোগ্যতা ছিল। আমরা ভুল করেছিলাম 2011-তে। 2014-র পর যেই ভাইপো এখানে পা দিল, সমস্ত রকম রিক্রুটমেন্টের জালিগিরি শুরু হলো। মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গেলেন। তার ভাইপোকে সব রকম কাজ করার সুযোগ দিলেন। তৃণমূলের নেতা নেত্রীরাও জানে তৃণমূলের এই ধ্বংসের পেছনে একমাত্র কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আমার কিছু বলার কিছু নেই। শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে 5 বার তলব করে ইডি, অবশেষে সিজিও কমপ্লেক্সে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। আজকে কি তাহলে আরেকটা উইকেট পড়তে চলেছে? এটা তো ইডি বলতে পারবে। এগুলো তো দেখো, এগুলোর সঙ্গে নতুন সরকারের কোনো এগুলোর সঙ্গে নতুন সরকারের কোনো সম্পর্ক নেই। এগুলো তো বহুদিন আগেকার তদন্ত। ইডি সিবিআই তো আগেই তদন্ত করছে, এবং আমরা তো যখন সাংবাদিক ছিলাম তখন বরঞ্চ আমরা ইডি সিবিআই এর সমালোচনা করেছিলাম যে তারা কেন এই তদন্তগুলো দ্রুত গতিতে করছে না। আপাতত সরকার চেঞ্জ হয়েছে, আমরা আশা করবো যে ইডি এবং সিবিআই এই তদন্তগুলো আরো দ্রুত গতিতে নিয়ে যাবে। খাদ্য কেলেঙ্কারি, চাকরি কেলেঙ্কারি, এই সবগুলোর সমাধান হবে, এবং তৃণমূলের নেতারা যারা এখানে জড়িত ছিল তারা যে জেলে যাবে, এটা আমরা আশা করে বসে আছি। শেষ একটা প্রশ্ন আপনার কাছে, এটা জিজ্ঞাসা আপামর পশ্চিমবঙ্গবাসীর, সেটা হচ্ছে আপনাকে কি মানব গুহ একদম হার্ডকোর পলিটিক্যাল সাংবাদিক, আজ আপনি এমএলএ, আমি বলবো আপনাকে কি স্টুডিওতে দেখা যাবে? এই প্রশ্ন একদম ছেয়ে গেছে চারিদিকে। কি প্রথমে ভেবেছিলাম যে সাংবাদিকতা থেকে একেবারে অবসরই নিয়ে নেবো, কারণ একজন এমএলএ প্রচুর কাজ থাকে নিজের এলাকায়। তারপরে বেশ কিছু কারণ ঘটেছে, প্রচুর মানুষ অনুরোধ করছেন যে আপনি অন্তত বলুন, আপনি যেরকম সোজা সাপটা বলতেন। দেখো, আমাদের সত্যি কথা বলতে কি, আমাদের মেন স্ট্রিম মিডিয়াতে ইন্টারন্যাশনাল খবরও ঠিকঠাক হয় না, ন্যাশনাল খবরও ঠিকঠাক হয় না। সেই একই মেন স্ট্রিম মিডিয়ার বস্তা ভজা খবর, এই মুখ্যমন্ত্রী কি বললো, অমুক দিকে বললো, এ কি বললো, ও কি বললো, এই সারাদিন এছাড়া তো কোনো খবর হয় না। তাই প্রচুর মানুষ চাইছেন যে আমি খবরে ফিরে আসি। তাই এত মানুষের আগ্রহকে তো অস্বীকার করা যায় না। আর তাছাড়া আরো একটা ব্যাপার আছে, ওই যে বললাম আমি সাংবাদিক ছিলাম বলে বলতে পারছি, পলিটিশিয়ান হলে বলতে পারতাম না, ডিপ্লোম্যাটিক উত্তর দিতাম, তাই আমি ডিপ্লোম্যাটিক উত্তর দিতে চাই না। সত্যি কথা বলতে গেলে, আরো যদি পরিষ্কার করে বলতে চাই, একজন বিধায়ককে যা মাইনে দেওয়া হয় সরকারিভাবে, বিধায়কের সেই মাইনেতে কিছু হবে না। না চলবে অফিস, না চলবে কোনো কর্মীকে নিয়ে কাজ। বর্ধমান মেমারি যখন, যদি বর্ধমান মেমারি আমাকে যাতায়াত করতে হয়, তাহলেই ওই যে ইনকামটা আমার হবে বিধায়ক পদ থেকে, সেই ইনকামটা চলে যাবে। ফলে আমাকে বাধ্যতামূলকভাবে আমার ইনকামটা থাকতে আমাকে স্টুডিওতে আসতে হবে। এটা হচ্ছে আরো পরিষ্কার সোজা একটা কথা। মানবদা, অনেক ধন্যবাদ আপনাকে আজ আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। नमन बंदन करते हुए डबल इंजन सरकार का जो हमारी पूरा देश की जनता का उम्मीद था वो पूरा कर दिया बंगाल की जनता। मोदी जी का नेतृत्व में डबल इंजन का सरकार काम करना चालू कर दिया। मेरा बहुत मित्र, पुराना मित्र, जल शक्ति दफ्तर का हमारी बहुत लोकप्रिय मंत्री, मेरी नेता CR पाटिल जी है। उन्होंने बहुत दिन से मुझे इनकरेज कर रहा था कि सब इतना रुपया हम लोग दे रहा है, सब बर्बाद हो रहा है, भाई बंगाल में बदलाव लाओ, मेरा दफ्तर आपका साथ है। मैं उनका हृदयपूर्वक आभार प्रकट करता हूँ। मेरा पूरा उम्मीद है वो बहुत प्रसन्न है मुझे देख के इस चेयर से। और हमारी MOS जी है, हमारी सीनियर लीडर वीरेंद्र सुमन्ना जी, मेरा अंदर से आप मुझे मेरा नमस्कार और रिगार्ड्स लेना। हमारी भारत सरकार का जल शक्ति दफ्तर का हमारी सचिव जी है सीनियर IAS अशोक मीना जी, मेरा साथ हमारी प्रदेश की चीफ सेक्रेटरी साहब मिस्टर मनोज अग्रवाल, वहाँ रेसिडेंट कमिश्नर जिन्होंने आउटगोइंग CS, जिनका कार्यकाल में गणतंत्र का महोत्सव हुआ, दुष्यंत नारियाला जी, हमारी मैडम आया है जॉइंट सेक्रेटरी हमारे विभाग से, मिस्टर निगम साहब है जिनके पास हमारी दफ्तर है PHE डिपार्टमेंट। मैं सबको आभार प्रकट करते हुए, बंगाल में जल जीवन मिशन का तो बहुत दिन से जनता ने वेट कर रहा है। आप लोग जितना रुपया दिया
मैं तो हर गांव में नेता प्रतिपक्ष के नाते पिछले 5 साल हर गांव में घुमा, लेकिन यूटिलाइजेशन इम्प्लीमेंटेशन पार्ट में ज्यादा कुछ नहीं हुआ, पेपर्स में सब हो गया। इसके ऊपर भी आपको थोड़ा देखना चाहिए। सेंट्रल स्टेट मिलके हमारी प्रधानमंत्री जी का इसका ड्रीम प्रोजेक्ट है, हर घर नल से जल। इतना रुपया आपने दिया है, मेरा पास डाटा है, 29,000 करोड़ टिल नाउ पश्चिम बंगाल सरकार को मिला है, लेकिन ग्राउंड रियलिटी तो अच्छा नहीं है। इसको ऊपर भी हम उन लोग को आने वाला दिन में सोचना चाहिए, देखना चाहिए। और बीच में तो इसका नाम भी चेंज कर दिया, जल स्वप्न लगा दिया। तब गजेंद्र सिंह शेखावत जी ने मिनिस्टर थे, मैं उठाया मुद्दा असेंबली के अंदर, असेंबली के बाहर। ये तो नहीं हो सकता। भारत सरकार का कोई प्रोजेक्ट जो हमारी लोकसभा राज्यसभा में पारित हुआ है, उसका नाम चेंज करने का कोई क्षमता कोई सरकार का, प्रदेश सरकार का नहीं था। यहाँ ये सब हुआ है। मैं आज ज्यादा बात नहीं बोलूंगा, मंत्री जी भी व्यस्त है, लेकिन मैं ये सब उठा रहा हूँ। आने वाला दिन में वर्तमान भारतीय जनता पार्टी का सरकार ट्रांसपेरेंट वे में जनता का हित में जो वादा हम लोग ने किया है मोदी जी का नेतृत्व में, वो पूरा करेगा। आने वाला दिन में सेकेंड फेज में 39,000 करोड़ का आज हमारी एग्रीमेंट हो गया है। बंगाल का जनता वेट कर रहा है, पीने का साफ पानी कब मिलेगा, नल से जल कब मिलेगा। हम लोग इसको पूरा करने का काम करूंगा। सेंट्रल स्टेट एक साथ जो डबल इंजन की स्वरूप देश की 20 स्टेट में चल रहा है मोदी जी का नेतृत्व में, गाइडेंस में, एक काम भी हम लोग आगे लेकर जाऊंगा। मैं माननीय CR पाटिल जी और सोमनाथ जी को मैं रिक्वेस्ट करूंगा, इरिगेशन प्रोजेक्ट के भी अंदर हम लोग कुछ प्रोजेक्ट आपको भेज रहा हूं, आप थोड़ा मदद कीजिए। बंगाल का बहुत काम की जरूरत है। विदाउट द सपोर्ट फ्रॉम सेंट्रल गवर्नमेंट, विदाउट द सपोर्ट फ्रॉम योर मिनिस्ट्री, हम लोग आगे बढ़ना मुश्किल है। फिनेंशियल कंडीशन भी स्टेट का अच्छा नहीं है, इसलिए बड़ा उम्मीद का साथ मैं फिर एक बार मंत्री जी, हमारी राष्ट्र मंत्री जी और पूरा दफ्तर को स्वागत वंदन करते हुए मेरा बात यही खत्म करता हूँ। भारत माता की जय।